মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দুজন। আম্মু কাছে এসে আমার গালে থাপ্পড় দিয়ে বলে, ছি, আমার ভাবতেও লজ্জা করছে তুই আমার মেয়ে। আর আবির, তোকে তো আমি নিজের ছেলের মতো দেখেছি, আজ সেই তুই আমার মেয়ের সাথে। আম্মু, আমরা একে অপরকে ভালোবাসি, আর তুমি যা ভাবো তেমন কিছুই আমরা করিনি। নিজের ছোট ভাইয়ের বন্ধুকে ভালোবাসি, সেটা বলতে লজ্জা করছে না তোর? আন্টি, ওর কোনো দোষ নেই। আমি ওকে বাধ্য করেছি আমাকে ভালোবাসতে, আর আমি ওর থেকে মাত্র 2 বছরের ছোট। আমাদের কোনো সমস্যা নেই তাতে। তুমি প্লিজ আমাদের ভুল বোঝো না। একদম চুপ। তোর মুখে আমার আন্টি বলে ডাকবি না। আমি তোর বাপ মাকে কল করে আসতে বলছি, তারপর তাদের সামনেই কথা হবে। বলে আন্টি আমাদের হাত ধরে টেনে নিচে নিয়ে আসে। মাথা নিচু করে বসে আছি দুজন। আন্টি আম্মুকে কল করে তাদের বাসায় আসতে বলে। কিছু সময়ের মধ্যে আব্বু আম্মু দুজনেই চলে আসে আন্টির বাসায়। কি হয়েছে আপা, হঠাৎ এমন জরুরিভাবে আসতে বললেন? এরপর একটু আগে সব কথা আম্মু আন্টিকে বলে। সব শুনে আন্টি আবিরের কাছে এসে ইচ্ছা মতো মারতে থাকে ওকে। আবির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই জন্য তোকে লেখাপড়া করাচ্ছি? যখন যা চেয়েছিস তাই দিয়েছি, যা করতে চেয়েছিস না বলিনি। এতটা নিচে কিভাবে নামতে পারলি তুই? তোকে নিজের ছেলে বলে পরিচয় দিতে লজ্জা করছে আমার। আমি তোকে নিয়ে যে গর্ব করতাম, আজ তুই সব নষ্ট করে দিলি। আম্মু, আমি তো ভুল কিছু করিনি। ভালোবাসা কি ভুল? আর আমাদের তো কোনো সমস্যা নেই। প্লিজ আম্মু, তোমরা আমাদের মেনে নাও। আম্মু, আমরা কি এমন করেছি যার জন্য তোমাদের সম্মান নষ্ট হয়ে গেছে? আমরা একে অপরকে ভালোবাসি, ভালোবাসা তো অন্যায় নয়। নিজের থেকে ছোট একটা ছেলের সাথে এসব করতে করতে তোর লজ্জা করলো না? এই বাসায় তোর কোনো জায়গা নেই। আমার বাসা থেকে তুই বের হয়ে যা। শুধু ও কেন, আজ থেকে তোরও আমার বাসায় কোনো জায়গা নেই। আমরা মনে করব আমাদের ছেলে মারা গেছে। তোর মুখ যেন আজকের পর আমাদের না দেখতে হয়। বলে আম্মু আব্বুকে নিয়ে চলে যায়। আন্টি আমাদের হাত ধরে টেনে বাসা থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। কি করব বুঝতে পারছি না। আবির, এখন কি করব আমরা? কোথায় বা যাব? এত বড় পৃথিবীতে কোথাও না কোথাও জায়গা হয়ে যাবে। আমার সাথে যেতে তোমার কোনো সমস্যা আছে? তোমার হাত ধরে বের হয়ে এলাম, তোমার সাথে যেতে সমস্যা কেন থাকবে? কি হয়ে যাবো? তোমরা এভাবে এখানে দাঁড়িয়ে আছো কেন? আবির, তোর আব্বু আম্মুকে দেখলাম রেগে মেগে চলে গেল। তানজিলকে আমি সবটা বলি। সব শুনে তানজিল মাথায় হাত দিয়ে বসে পড়ে। এখন কি হবে? তোমরা একটু সাবধানে থাকতে পারলে না আপু? কে জানতো আম্মু ছাদে চলে আসবে? যা হয়ে গেছে বাদ দাও। এখন আর ওসব নিয়ে কথা বলে কি লাভ? তানজিল, আমরা আজকে বিয়ে করব। সাক্ষী হিসেবে তোকে লাগবে। বিয়ে করে আপুকে নিয়ে রাখবি কোথায়? আন্টি তো তোকে বাসায় যেতে দেবে? আমি কি প্রতিবন্ধী নাকি যে কাজ করতে পারবো না? আমাদের ঠিক চলে যাবে। আপাতত বাইকটা বিক্রি করার ব্যবস্থা করতে হবে। তোমার এত স্বপ্নের বাইক বিক্রি করে ফেলবে? আমার স্বপ্ন এখন শুধু তোমাকে নিয়ে। বাইক পরেও কিনতে পারবো যদি আল্লাহ চায়। চলো এখন। এরপর তিনজনে বাইক নিয়ে চলে আসে আমিন মামার গ্যারেজে। মামাকে বাইক বিক্রি করার কথা বলি। সুযোগ পেয়ে অল্প দামে বাইক রেখে দেয়। এরপর তিনজন চলে আসি কাজী অফিসে। বিয়ের কাজ সম্পন্ন করে একটা বাসা ভাড়া নিয়ে নেই। আমি এখন যাই তাহলে। কিছুর প্রয়োজন হলে আমাকে কল করিস। আর সাবধানে থাকিস তোরা। তুইও সাবধানে যাস। আর বাসায় কোনো সমস্যা হলে আমাদের জানাস। তানজিল ঠিক আছে বলে চলে গেল। দুজনে রুমে এসে বসে পড়ি। আগের থেকে একটা খাট আর কিছু পাতিলা থাকায় সমস্যা কমে গেছে। সন্ধ্যা নেমে গেছে। তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি বাইরে থেকে খাবার নিয়ে আসছি। আজকে আর রান্না করতে হবে না। বাইরের খাবার খেতে হবে না, তুমি গিয়ে কিছু বাজার করে আনো, রান্না করে একসাথে খাবো। আমি ঠিক আছে বলে চলে আসি বাজারে। কিছু সবজি আর একটা মাছ নিয়ে চলে আসি ফুলের দোকানে। কিছু ফুল কিনে চলে আসি শপিং এর জন্য। দুজনের জন্য কিছু ড্রেস কিনে বাসায় চলে আসি। তো নিয়ে এসে বাজারে ব্যাগ নিয়ে কিচেনে চলে যাই। আমি রুমে এসে ফুল দিয়ে রুম সাজাতে থাকি। রুম সাজানো শেষ হলে কিচেনে এসে দেখি বউ আমার কোমরে ওড়না গুজে রান্না করছে। আমি এসে তন্নিকে পেছন থেকে জড়িয়ে ধরি। তন্নি ভয় পেয়ে কেঁপে ওঠে। এত ভয় পাবার কি হলো? আমি স্যার আমার বউকে জড়িয়ে ধরে সাহস আর কার হবে? ভূতের মতো এসে জড়িয়ে ধরলে ভয় পাবো না? এখনো ফ্রেশ হওনি কেন? আমার বউ কষ্ট করে রান্না করছে, তাই হেল্প করতে আসলাম। তুমি যে কি হেল্প করবে আমি ভালো করেই জানি। এখন দুষ্টুমি না করে গিয়ে ফ্রেশ হয়ে নাও। মাত্র একটু আগে বিয়ে হয়েছে, কোথায় একটু রোমান্টিক থাকবে তা না করে আনরোমান্টিক হয়ে বসে আছো। আমার পিচ্চি বরটা কিচেনে রোমান্টিক হয়ে গেছে কেন? আমি মোটেও পিচ্ছি না। আর এত সুন্দর বউ যার আছে সে কিচেনে কেন সবখানে রোমান্টিক হয়ে যাবে?
রান্না শেষ হলো নাকি বাকি আছে? এই তো শেষ প্রায়। তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। আর একটু জড়িয়ে ধরে থাকি না প্লিজ, ভালো লাগছে অনেক। আমার রান্না করতে সমস্যা হচ্ছে তো। আমি কোনো দুষ্টুমি করবো না, শুধু জড়িয়ে ধরে থাকবো। এই পিচ্চি বর এখন আমার কোনো কথা শুনবে না, তাই আর কিছু না বলে চুপচাপ রান্নার কাজ করতে থাকে। আবির আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে। কিছু সময় পর রান্না শেষ হলে দুজনে ফ্রেশ হয়ে নেই। বাসা থেকে আসার সময় তো কিছুই আনিনি, এখন কি পরবো? আমি বাজার করতে গিয়ে শপিং করে এসেছি। এসো রুমে। রুমে এসে আমি তো পুরাই পুরো রুম ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। এসব করলে কখন তুমি? তুমি রান্না করার যখন শুরু করেছো তখন। এখন চেঞ্জ করে নাও, খুব ক্ষুধা পেয়েছে আর খুব বাসরও পাচ্ছে। আবিরের কথা শুনে লজ্জায় মাথা নিচু করে হাসতে থাকি। আবির একটা শপিং ব্যাগ খুলে লাল একটা শাড়ি বের করে পরতে বলে। আমি শাড়ি হাতে দাঁড়িয়ে আছি। কি হলো, পড়ছো না কেন? তুমি বাহিরে না গেলে কিভাবে পরবো? আমি তো এখন তোমার বর, আমার সামনে চেঞ্জ করতে সমস্যা আছে নাকি? আছে। যাও বাইরে যাও পিচ্চি বর। বলেই আমি আবিরকে ঠেলে রুম থেকে বের করে দরজা বন্ধ করে চেঞ্জ করে নিই। কুচিগুলো ঠিক করতে পারছি না। দরজা খুলে আবিরকে ডাকি। বলো। কুচিগুলো ঠিক করে দাও। এখন কেন আমি ঠিক করব? আমাকে রুম থেকে বের করার সময় মনে ছিল না? ভালো হচ্ছে না কিন্তু, ঠিক করে দাও না প্লিজ। আবির মুচকি হেসে আমার সামনে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। এরপর কুচি ঠিক করতে থাকে। সবকিছু ঠিক হলে আবিরও চেঞ্জ করে নেয়। এরপর দুজন একসাথে খাবার খেয়ে রুমে এসে বেডে বসে পড়ি। আমি হয়তো তোমাকে তোমার বাসার মতো করে রাখতে পারবো না, তবে নিজের সবটা দিয়ে চেষ্টা করব তোমার চাওয়াগুলো পূরণ করার। আমার সবচেয়ে বড় পাওয়া তো তুমি। আমার অন্য কিছু চাই না। আর আমার পাশে তুমি থাকলে এত বড় বাড়ি লাগবে না। তোমার বুকে মাথা গোজার ঠাঁই পেলে আর কিচ্ছু লাগবে না। আমাদের আব্বু আম্মুরা এখনো আমাদের উপর রেগে আছে, কিন্তু দেখবে একদিন তারাও নিজেদের ভুল বুঝতে পেরে আমাদের বুকে টেনে নিবে। জানো তো, ভালোবাসার মানুষের জন্য পরিবারকে ছাড়লে পরিবার একটা সময় না একটা সময় ঠিক মেনে নেয়, কিন্তু পরিবারের জন্য ভালোবাসার মানুষকে ছাড়লে তাকে আর ফিরে পাওয়া যায় না। তবে পরিবারের মানুষগুলোকে আমরা যে কষ্ট দিয়েছি সেটা হয়তো ঠিক হয়নি, কিন্তু আমাদের অন্য কোনো রাস্তাও ছিল না। এত কিছু ভাবতে হবে না, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি ভাবছি আমাদের বাসার কাছে বাসা নেওয়াটা কি ঠিক হলো? ঘুরে ফিরে আপু আম্মুদের মুখোমুখি হতেই হবে। আমাদের তো বাসা থেকে বের করে দিয়েছে, আর সবটা জানেও, তাই এইসব নিয়ে আর ভাবতে হবে না। ছেলেটা কোথায় আছে কে জানে। এতটা রিয়াক্ট করা কি ঠিক হলো? ভালোই না হয় বেসেছিল, তাই বলে বাসা থেকে বের করে দিয়ে কি ঠিক করলাম? কোথায় কিভাবে আছে কে জানে। আবির, তোর আমাদের কথা একবারও মনে হলো না? কিভাবে পারলি তুই এমনটা করতে? আমি না হয় রাগের মাথায় বলেছি বাসায় না আসতে। তুই বাসায় এসে আমার কাছে ক্ষমা চাইলে আমি তো তোকে ক্ষমা করে দিতাম। কিভাবে আছিস তুই বাবা? তোর বোনের সাথে বা আবিরের সাথে কথা হয়েছে তোর? না তো আম্মু, আজকে কলেজ থেকে আসার পর আবিরের সাথে আমার কথা হয়নি। আর তোমরা থেকে শুনলাম আবির নাকি আপুর হাত ধরে বাসা থেকে বের হয়ে গেছে। আচ্ছা আম্মু, আপু আর আবিরকে মেনে নিলে হতো না? তুমি তো আবিরকে চেনোই, আবির খুব ভালো ছেলে। বন্ধু হয়ে দালালি করছিস? বন্ধুর বোন নিজেরও বোন হয়। আর আবির কি করে পারলো নিজের থেকে 2 বছরের মেয়ের সাথে এসবে জড়াতে? যেখানে তন্নিকে আপু বলে ডাকতো, ওদের সাথে যদি তুই যোগাযোগ রাখিস তোকেও বাসা থেকে বের করে দিব, মনে রাখিস। আমি আর কিছু না বলে চুপচাপ উঠে সোজা রুমে চলে আসি। আমার বিশ্বাস নেই সত্যি সত্যি বাসা থেকে বের করে দেবে। আজও যেমন কালো তেমন, পরশুতেও তাই। 1000 বছর জীবন পেলেও তোমাকেই আমি চাই। আমায় আমি ভাগ করেছি, আমার অর্ধেক তুমি, আমার আধেক তোমার আধেকে আমি। তোমার আমার ভালোবাসার সৃষ্টি। তুমি আছো আমি আছি, তাই বাসে আমাদের স্বপ্ন। তোমার আমার অনুভবে আকাশ সাজবে নীলে। তুমি আমি একে একে 2 হয়েছি মিলে। আমায় আমি যতটা চাই তার চেয়ে বেশি চাই তোমাকে। আমার আর কিচ্ছু যাওয়ার নেই তোমার ভালোবাসা ছাড়া। সারা জীবন এইভাবেই তোমার বুকে মাথা রেখে বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। রাত অনেক হলো, এবার কি আমরা কিছু করব? আমি লজ্জা পেয়ে আবিরের বুকে মাথা রাখি। আবির আমাকে জড়িয়ে ধরে মাথায় কিস করে, একটু পর বুক থেকে তুলে কপালে কিস করে। আমি চোখ বন্ধ করে নেই। 2 চোখের পাতায় ওর ঠোঁটের ছোঁয়া। আমি আবিরের শার্ট খামচে ধরি।
আবির আমাকে নিয়ে শুয়ে পড়ে। আমার নাকে ওর নাক দিয়ে স্লাইড করে 4 ঠোঁট এক করে দেয়। কিছু সময় পর ঠোঁট থেকে গলায় মুখ গুজে দেয়। আমি 2 হাতে ওর চুল খামচে ধরি। পুরো শরীর আবিরের ছোঁয়ায় অবশ হয়ে আসছে। মনে হচ্ছে শরীরে একটুও শক্তি নেই। এরপর ধীরে ধীরে দুজন দুজনকে জড়িয়ে ধরে হারিয়ে যায় একে অন্যের মাঝে। কিছু সময় পর আবির আমাকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। আম্মু, আমি কলেজে যাচ্ছি। যেখানে ইচ্ছে সেখানে যা, তোদের ভাই বোনের কোনো কিচ্ছু আমি জানি না। আমি কি করেছি? আমার সাথে কেন এমন করছো? দোষ করছে একজন আর বকায় আরেকজনকে। কিসের অভাব রেখেছি তোর বোনের? কেন করলো তোর বোন এমন? সেটা আপু জানে। আমাকে কি এসব বলেছে নাকি? বললে আমি তোমাকে আগেই বলে দিতাম। তোকে আবির কিছু বলেনি তাই না? তোকে আমি ভালো করেই চিনি। নিজের বোনকে পটাতে বন্ধুকে হেল্প করতে লজ্জা করেনি তোর? এখানে থাকলে আরো কত কিছু শুনতে হবে তার কোনো ঠিক নেই। তাই আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে চলে আসি কলেজে। রাত পার হয়ে সকাল হয়ে গেল, ছেলেটা এখনো বাসায় আসলো না। আমার ছেলের কোনো ক্ষতি হলো না তো? আমার ছেলেটা না হয় ছোট, কিন্তু তন্নি তো বড়, ও তো সব বোঝে। ও কি পারে না আবিরকে বুঝিয়ে বাসায় নিয়ে আসতে? কিছুই ভালো লাগছে না ছেলেটাকে ছাড়া। পুরো বাসাটা ফাঁকা লাগছে। সকালে ঘুম ভাঙতে পাশ ছেড়ে তাকিয়ে দেখি তন্নি নেই। উঠে রুম থেকে বের হয়ে দেখি কিচেনে রান্না করছে। পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলি। তন্নি কেঁপে উঠে বলে, ঘুম ভাঙতে না ভাঙতেই দুষ্টুমি শুরু হয়ে গেছে। যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমার রান্না হয়ে গেছে। তোমাকে ছাড়তে ইচ্ছেই করছে না। এত সুন্দর কেন তুমি? আর কি আছে তোমারই কাছে বলো তো? তুমি আমাকে ভালোবাসো, তাই তোমার চোখে আমি সুন্দর। এখন দুষ্টুমি রেখে গিয়ে গোসল করে আসো। আমি তন্নির গালে চুমু দিয়ে ওয়াশরুমে গোসল করে চেঞ্জ করে এসে দুজনে একসাথে খাবার খেয়ে নেই। এরপর সবকিছু গুছিয়ে রেখে বসে আছি। ভাবছি আমি একটা চাকরির জন্য চেষ্টা করব। নিজেদের চলার জন্য কিছু তো করতেই হবে। আমি থাকতে তুমি কেন চাকরি করবে? আমি তোমার বড়, তাই চাকরি আমারই তো করা উচিত। তুমি বড় হলেও তুমি আমার বউ। আমি আমিন মামার সাথে কথা বলেছি, আপাতত ওনার গ্যারেজে কাজ করব, পরে দেখি কি করা যায়। চাকরি করার চিন্তা মাথা থেকে বের করে দাও। আমার বরটা তো দেখছি আমাকে শাসন করতে শুরু করেছে। শাসন তো করতেই হবে। বয়সে তুমি আমার বড় হলেও সম্পর্কে আমি তোমার বড়। এখন কাল থেকে কাজে যাব, আজকে সারাদিন দুজনে ঘুরবো। বাসার কি অবস্থা কে জানে, নতুন করে আবার কিছু হলো নাকি। তানজিলকে একটা কল করে দেখো বাসার কি অবস্থা। আমি ঠিক আছে বলে তানজিলকে কল করি, সাথে সাথে তানজিল কল রিসিভ করে। কিরে, এই সকালে আমাকে মনে পড়লো কেন? এখন থেকে আমাকে সম্মান দিয়ে কথা বলবি, আমি তোর দুলাভাই হই। ঠিক আছে দুলা ভাই, তাই হবে। কেন কল করেছিস সেটা বল। বাসার কি অবস্থা এখন? নতুন করে আবার কিছু হয়েছে? আম্মু তো আব্বুকে না পেয়ে সব রাগ আমার উপর দিয়ে থাকছে। আমাকে বলে আমি যদি তোদের সাথে যোগাযোগ রাখি আমাকে বাসা থেকে বের করে দেবে। আরো কত কিছু যে শুনতে হচ্ছে। ভাই, আম্মু কি খুব বেশি রেগে আছে? রেগে আছে শুধু, সামনে পেলে তোদের দুটোকে পিটাবে। আচ্ছা, তুই আম্মুর সাথে আমাদের বিষয়ে কথা বলিস না, আর কি হয় না হয় আমাদের জানাস। আচ্ছা জানাবো, তোমরা সাবধানে দেখো। ঠিক আছে বলে কল কেটে বসে থাকি। আবিরকে খুব চিন্তিত মনে হচ্ছে। তোমার আবার কি হলো? আমার বাসার কি অবস্থা কে জানে। আবার কি অবস্থা হবে? আমার বাসার মতোই আমাদের পেরে পিটাবে। এসব নিয়ে এখন আর চিন্তা করতে হবে না, আরো সময় যাক, তারপর দেখি কি হয়। আচ্ছা এখন চেঞ্জ করবে, চলো ঘুরতে বের হবো, সারাদিন ঘুরবো আজকে। রুমে এসে দুজন চেঞ্জ করে নেই। এরপর বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসি পার্কে। হাত ধরে দুজন হাঁটছি। আমার কতদিনের স্বপ্ন ছিল তোমার হাত ধরে এভাবে হাঁটবো, আজকে সেই স্বপ্ন পূর্ণ হলো। আগে থেকে এত কিছু ভেবে রেখেছিলে? বউকে নিয়ে আমি কি করবো সেটা আগে থেকে ভেবেছি। বউ বুঝতে লেট করেছে, তাই লেট হলো। আমার বরের যে সাহস ছিল না বলতে, সেটা বললেই হয়। যে আমাকে সবসময় মারার হুমকি দিত, তাকে ভয় না পেলে কাকে ভয় পাবো? কাল থেকে দেখতেছি কতটা ভয় পাও আমাকে। এখন তো তুমি আমার বউ হয়ে গেছো, তাই ভয়ও একটু কমে গেছে। ফুচকা খাবো, চলো। তন্নিকে নিয়ে ফুচকার দোকানে চলে আসি। দুজনে ফুচকা খেয়ে বিল দিয়ে আবার হাঁটতে থাকি। হঠাৎ তন্নি দাঁড়িয়ে যায়। ওর চোখে ফলো করে সামনের দিকে তাকিয়ে দেখি কিছু বাচ্চারা খেলা করছে। কি হলো, হঠাৎ বাচ্চাদের দিকে তাকিয়ে আসো যে?
বাচ্চাগুলো কত সুন্দর তাই না? বাচ্চারা সবসময় সুন্দর হয়। আর এত ঘুরিয়ে পেয়েছি না বলে সরাসরি বললেই হয় তোমারও এখন বাবু লাগবে। বলতে হবে কেন? আমার বর কি বুঝে নিতে পারে না? তোমার বর সবই বোঝে, কিন্তু আমার বউ তো এখনো আমাকে পিচ্ছি বলে। তাহলে কিভাবে বাবু হবে? কতটা পিচ্ছি বিয়ের পর থেকে দেখছি। শোনো, আমাদের বাবু হলে হয়তো আমাদের আব্বু আম্মুর রাগ কমে যাবে। তার জন্য সময় তো লাগবে। মাত্র কালকে বিয়ে করেছি, আজকে বাবু আসবে কিভাবে? চুপ ফাজিল, মুখে কিচ্ছু আটকায় না। চলো এবার। মুচকি এসে হাঁটতে থাকি। ঘোরাঘুরি করে দুপুরে রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করে আবার ঘুরতে চাইলে তন্নি বলে বাসায় চলে আসবে, তাই আর না ঘুরে বাসায় চলে আসি। পরের দিন থেকে কাজে লেগে যাই। কাজ বাসা এই করে কেটে যায় 4 মাস। বিকেলে তন্নিকে বুকে নিয়ে বসে আছি, হঠাৎ তন্নি আমার উপর বমি করে দেয়। এরপর উঠে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। আমি ওর পেছনে পেছনে ওয়াশরুমে এসে দেখি বমি করছে। ওর মাথা চেপে ধরি, খুব ভয় পেয়ে যায় এটা দেখে। কিছু সময় পর তন্নি চোখ মুখে পানি দিয়ে উঠে দাঁড়ায়। এই কি হয়েছে তোমার? বুঝতে পারছি না হঠাৎ করে এমন হলো কেন। তোমার পুরো শরীরে বমি লেগে আছে। সরি, আমি বুঝতে পারিনি। কিসের সরি? কোনো সমস্যা নেই, তুমি এসে বসো, আমি চেঞ্জ করে যাচ্ছি, ডক্টরের কাছে যাব। এখন ভালো লাগছে, ডাক্তারের কাছে যেতে হবে না। আমি তোমার কোনো কথা শুনবো না, চুপচাপ এখন বসো এখানে। বলে আমি তন্নিকে সোফায় বসিয়ে রুমে এসে চেঞ্জ করে নেই। তানজিলকে কল করে সবকিছু বলি, আর হসপিটালে আসতে বলি। ডক্টরের চেম্বারে এসে সবকিছু বলি। ডক্টর কিছু চেক আপ করাতে বলে। এরপর ডক্টর তন্নিকে নিয়ে চেক আপ করার জন্য নিয়ে যায়। আমি বাইরে দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি তানজিল আন্টি আর আম্মু এসেছে। আম্মু এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়, আন্টিও আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কি হয়েছে বৌমার? ডক্টর কি বলেছে? ডক্টর কিছু চেক আপ করাতে বলছে। ভালোই ছিল, হঠাৎ করে বমি করেছে। তানজিলাকে কল করতে পেরেছিস? আমাদের একবার কল করে বলতে পারতিস না? তোমরা তো আমাদের সাথে কথাই বলবা না বলেছো, কিভাবে কল করি? শুধু মুখের কথাটাই শুনলি তোরা, আমাদের মনের অবস্থা বুঝতে চেয়েছিস একবার? বুঝতে কেন বিয়ান, আমরা তো আর কেউ হই না। এমন করে বলো না আম্মু, আমাদের একটা দিনও কাটেনি তোমাদের কথা না বলে। তানজিলকে দিয়ে রোজ তোমাদের খবর নিয়েছি। তানজিলের সাথে তোরা কথা বলেছিস? কিরে পাতর, আমি তোকে কতবার জিজ্ঞাসা করেছি ওদের কথা, কেন বলেছিস তুই কিছু জানিস না? সব কয়রা তো ওর গোয়ালের, আমাদের কষ্টে রাখতে ওদের ভালো লাগে। আমি ভয় পেয়েছি তোমরা ওদের আবার কিছু বলবে এই ভেবে। আমাদের কথার মাঝে ডক্টর চলে আসে। ডক্টর আসতে আমি জিজ্ঞেস করি কি হয়েছে তন্নির। ডক্টর বলে আমি বাবা হতে যাচ্ছি। এটা শুনে তো আমি লাফালাফি করছি। আম্মু আর আন্টি আমার কাণ্ড দেখে হাসছে। তানজিল আমার মাথায় গাঁটটা মেরে বলে, এই এমন করছিস কেন? এখানে আম্মু আর আন্টি আছে, ছোট বাচ্চাদের মতো লাফাচ্ছে। আমি মাথা নিচু করে চুল চুলকাতে থাকি। একটু পর তন্নির কাছে যাই সবাই। তন্নি আন্টিকে জড়িয়ে ধরে কান্না করছে, আন্টিও তন্নিকে বুকে নিয়ে কান্না করছে। আমাদের ছেলে মেয়ে অনেক বড় হয়ে গেছে, কিছুদিন পর আমরা দাদি নানি হব। অনেক হয়েছে, এবার বাসায় ফিরে চল, তোদের কাছে আমরা হেরে গেছি। আম্মু, তোমরা আমার উপরে রেগে নেই তো? সন্তানের উপরে বাবা মা বেশি দিন রেগে থাকতে পারে না মা, তোদের আমরা মেনে নিয়েছি। এবার বাড়ির মেয়ে বাড়ি ফিরে চল মা, তোরাও অনেক কষ্ট করেছিস আর আমরাও। দিন শেষে আমাদের ভালোবাসার জয় হলো। সবাই সবকিছু ভুলে আমাদের বুকে টেনে নিয়ে আসে। তানজিল আন্টি আর আম্মুকে নিয়ে বাইরে চলে যায়। আমি তন্নিকে বুকে জড়িয়ে ধরি। আজকে আমি অনেক খুশি। আমাদের ভালোবাসার ফল তোমার গর্ভে আসতেই আমাদের আব্বু আম্মুরা সবকিছু ভুলে আমাদের মেনে নিয়েছে। এতদিন সুখে থাকলেও একটা শূন্যতা ছিল, বাবা মায়ের শূন্যতা। আজ সেটা পরিপূর্ণ হয়ে গেছে। এখন থেকে আর কোনো কাজ নয়, শুধু রেস্টে থাকবে। তুমি কাজ করলে আমাদের বাবুর কষ্ট হবে। বাবু আসতে না আসতেই এত ভালোবাসা বাবুর জন্য? এখন তো আরো সময় বাকি। দিন শেষে ভালোবাসার মানুষটা পাশেই আছে, আর পরিবারও বুকে টেনে নিয়েছে। কিন্তু সেদিন যদি আবিরকে ছেড়ে দিতাম, তাহলে হয়তো সারা জীবন আবিরের শূন্যতা নিয়ে বাঁচতে হতো। পরিবার একটা সময় ঠিকই মেনে নিবে, তাই ভালোবাসার মানুষটার হাত শক্ত করে ধরতে হয়। ভালো থাকুক সকল ভালোবাসার মানুষগুলো। আজকের মতো এখানেই আসছি, আবার দেখা হবে অন্য কোনো গল্পের সাথে। সবাই ভালো থাকুন, ভালোবাসা অবিরাম। আল্লাহ হাফেজ।